আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ। তারেক ভাই, অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ। কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? আমরা তাদেরকে শত্রু মনে করি না, আমাদের শত্রুর তালিকায় আরাকান আর্মি নাই। আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে, আপনারই একটা বাইট আমি শোনাতে চাই, সেখানে আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? ভারত আপনাদের কি করলো একবার শুনুন। মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে ১০ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তারেক রহমান, আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? জি, এই যে দেখেন, আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন, এত ঘাটাঘাটি করছেন, এটা আমাদের জন্য, আমাদের জাতিসত্তা, আমাদের সার্বভৌমত্ব, এগুলোর জন্য বিব্রতকর। এই যে নানা এত আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না। ঠিক আছে, উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা, আসাম, এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নই। আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে, একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? আপনি যেভাবে আমাদের চট্টগ্রামকে কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে নিচ্ছেন। না, কট করে আমি কাটবো বলিনি, কট করে, মট করে, ফট করে আমি কিচ্ছু বলিনি। আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায়। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শর কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। আপনারা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। তারেক ভাই, আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ, মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই, আমি ৮ কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাক এটা চান, আপনি আসলে বাংলাদেশের অনেক ভালো চান। রবীন্দ্রবাবু, আপনাকে আমি দুহাত জোড় করে নমস্কার জানাই, আপনাকে সম্মান জানাই, আপনি যে লড়াই করছেন, আমার কোনো ভাষা নেই। ওনাকে যখন আমরা জেলখানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি। আজকে প্রায় 15 দিন হয়ে গেল, ভালো আছি বলেছেন সত্য, এখন কি কেমন আছে সেটা আমি কোনো খবর পাচ্ছি না। তবে আমাদের কিছু আইনজীবী আছে, আমি চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, ওনারা বলছেন আমরাও জানি উনি ভালো আছেন, কিন্তু মাঝখানে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেল সেই খবর কিন্তু আমি জানি না। এখন আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হবে। তবে 2 তারিখ, আগামী মাসের 2 তারিখ শুনানির জন্য রেখেছিল। এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন করানো সম্ভব হওয়ার কোনো ক্ষীণ থেকে ক্ষীণতম সম্ভাবনা দেখা কি যাচ্ছে? কারণ আপনাদের তো সওয়াল করতে দিচ্ছে না, যদি আপনারা সওয়াল না করতে পারেন, আপনাদের হেনস্থা করা হয়, তাহলে উনি জামিনটা পাবেন কি করে স্যার? আমরা মনে করি সকল লোক তো খারাপ না, ওখানে কিছু আইনজীবী আছে আমার বন্ধু মানুষ, তারা অত্যন্ত ভালো। এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই যে অধিকারের প্রশ্নে আমরা সবাই সমান। আমরা দেশে বিদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বেলটা হয়ে যায়। রবীন্দ্র ঘোষকে আমি ব্যক্তিগতভাবে চিনি,
এবং তাকে আমি অভিবাদন জানাই, তাকে আমি কুর্নিশ জানাই যে তিনি যেভাবে নির্ভীক একটা চেহারা নিয়ে লড়াই করছেন সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য। এটা আজকের নয়, বহুদিন ধরে রবীন্দ্রবাবু লড়াই করছেন। আজকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে যেটা হচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। তাদেরকে সিধে করা হবে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। খুব বেশি বাকি নেই। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আজকে আদালতে, আজকে কারাগারে বদ্ধ। আমি খালি প্রার্থনা করি তিনি যেন ভালো থাকে। যদি শুনানিটা হয়, আমি জানি না শুনানি করতে দেবে কি দেবে না, তবে আমার মনে হচ্ছে শুনানি হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।